আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেব ডিসেম্বর মাসের 25 তারিখে বাংলাদেশে আসবেন, এটি হলো খবর। এবং এটিকে শতভাগ নিশ্চিত ধরে বিএনপি যারা নেতাকর্মী তারা সর্বোচ্চ চেষ্টা করছেন জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তনটিকে উদযাপন করার জন্য। এখন এই সময়টিতে তারেক রহমান সাহেবের দেশে ফেরা কতটা উচিত কতটা অনুচিত, বা তিনি এতদিন কেন এলেন না, এখন কেন এলেন, এবং তার এই আশার যে পরিণতি সেটি কি ঘটতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমার মস্তিষ্কে যে চিন্তাগুলো নাড়া দিচ্ছে, অথবা আমি রাজনীতি যতটুকু বুঝি, কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আমার হৃদয় থেকে যে কথাগুলো এই মুহূর্তে উৎসরিত হবে সেটা হলো আমার চিন্তা চেতনা এবং আমার প্রজ্ঞার ফলাফল। আপনারা শুনবেন, ভালো লাগলে স্মরণে রাখবেন, আর ভালো না লাগলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমত, আমি সেই গত 14 মাস থেকে, একর ফার্স্ট ডে থেকে আমার কাছে মনে হয়েছে যে 8 তারিখে, ডিসেম্বর মাস নয়, ঠিক জুলাই মাসের যে বিপ্লব, জুলাই আগস্টের যে বিপ্লব, যেটি 5ই আগস্টে পূর্ণতা পেল এবং সরকার যেদিন গঠিত হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তার আগের দিন পর্যন্ত জামাত এবং বিএনপির হাতে পর্যাপ্ত সুযোগ ছিল, সুবিধা ছিল। তারা সেই অপরচুনিটিটা হারিয়েছে, নষ্ট করেছে। অর্থাৎ আগস্টের 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ বিএনপি এবং জামাতের যা করণীয় ছিল সেটি তারা করেনি। ক্যান্টনমেন্টে জামাতের আমির গিয়েছেন, বিএনপির মহাসচিব গিয়েছেন, অন্যান্য নেতৃবৃন্দ গিয়েছেন। তারা ইচ্ছা করলে আরও একদিন পরে যেতে পারতেন এবং সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, ইনক্লুডিং জনাব তারেক রহমান সাহেব সহ, সম্মিলিতভাবে যদি তারা একত্রে বসতে পারতেন, বিশেষ করে এখানে দুটো পক্ষ, বিএনপি এবং জামাত, তারা যদি একত্রে বসতেন এবং কিছু ইসলামী সংগঠন যারা আছেন, যারা যথেষ্ট স্যাক্রিফাইস করেছেন, তারা যদি বসতেন, তাহলে একদিন ডিলে হলো তুলনামূলকভাবে এখন যা কিছু ঘটছে তার চেয়ে পরিস্থিতি ভালো হতো। এবং যখন তারা এই কাজটি না করে সেনা প্রধানের আহ্বানে সেখানে গেলেন এবং ঠিক একটা জগা খিচুড়ি সরকার গঠিত হলো। সেখানে সেনাবাহিনীর ডিজায়ার ছিল, বিএনপির ডিজায়ার ছিল, জামাতের ডিজায়ার ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিজায়ার ছিল, এনসিপির ডিজায়ার ছিল। এই বিষয়গুলো তারা করা হয়নি। 2 নম্বর হলো যে বিএনপি এবং জামাত তারা রাজনীতির মুরব্বী, তারা কোনো অবস্থাতেই রাজনীতির এই বিষয়াদি নিয়ে তাদের যে পারস্পরিক যে আলোচনা, পলিটিক্যাল ডিসিশন, সেই ডিসিশনে এনসিপিকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করাটাই তাদের ঠিক হয়নি, উচিত হয়নি। তারা আমাদের সন্তানসমূহ, আমরা যে কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব এবং তাদের কল্যাণের জন্য আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাই তাদেরকে জানিয়ে দেওয়া উচিত ছিল, যেভাবে নেপালে ঘটেছে। এই 3টি ভুলের কারণে প্রথম দিন থেকে, সরকারের প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত একটার পর একটা অনার সৃষ্টি ঘটে গেছে। এবং এই কথাগুলো দেখবেন যে আমার একটা কনসিস্টেন্সি রয়েছে, ধারাবাহিকতা রয়েছে। এবং এই কারণে কি হলো, দেখুন, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত 2024 বিএনপির সঙ্গে আমার বা জামাতের সঙ্গে আমার যে সখ্যতা ছিল, ঘনিষ্ঠতা ছিল, আমি 5 তারিখের পর থেকে ধীরে 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 তাদের যে সংস্রব, এর থেকে নিজেকে আলাদা করে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে, একজন আলোচক হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি, দলীয় বৃত্তের বাইরে গিয়ে। এবং ওই দিনই ডিসেম্বর মাসের 6 তারিখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এইবারের নির্বাচন আমি করব না। বোঝার চেষ্টা করুন। কাজে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ঠিক একই কথা কিন্তু আমি সেই 2014 সনে যখন নির্বাচন হলো তখন থেকে আওয়ামী লীগকে বলে আসছিলাম। তখন আমি আওয়ামী লীগ করতাম যে ইমিডিয়েটলি একটা ইনক্লুসিভ নির্বাচন দিয়ে দেন। এই নির্বাচনটিকে 3 মাসের দিকে যায় না, এটা একটা বিনা ভোটে নির্বাচন হয়ে গেছে। 15 দিনের মধ্যে এটা বাদ দিয়ে বিএনপিকে ইনক্লুড করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন দিয়ে দেন। আর যদি না দেন, আপনাদের যত দিন যাবে, এমনকি 10 বছর পরে যদি আপনার পতন হয়, মানে তত 10 বছর পরে পতন হলে 10 বছর সময় লাগবে আপনাদের রিগেইন করতে। আর 15 দিন পরে যদি আপনারা ক্ষমতা হস্তান্তর করেন, তাহলে 15
দিনও লাগবে না আপনাদেরকে রিভাইভ করতে। তো সেইটা আমি 4 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচার করেছি। তো এই যে যখন এই সরকার এলো, তখন যেহেতু আমি পুরো সময়টা 2014 থেকে আওয়ামী লীগের রোষানলে আর বিএনপিতে যোগদান করার পর 2018 সালের পর থেকে রীতিমতো আওয়ামী লীগের হিট লিস্টে। ফলে আওয়ামী লীগ অন্যান্য বিএনপির যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে ক্ষয়ক্ষতি করার যে সকল চেষ্টা করেছে, প্রায় সবকিছুই আমার উপর করা হয়েছে। অন্যেরা আহাজারি করেছে, মিডিয়ার সামনে এসে বলেছে, কিন্তু আমি কথাগুলো বলিনি এবং বলবো না। এর কারণ হলো এগুলো অ্যাবজর্ব করার সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন বলেই তারা এই কাজগুলো করতে পেরেছে। তো এটা তারপর তারা আমাকে যে অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ যে তাদের সে জুলুম অত্যাচারের প্রতিকূলে আমাকে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। আবার ধরুন এই সময়টিতে বিএনপি বা জামাতের সেই পুরো সেই 2018 থেকে একেবারে 2024 সন পর্যন্ত আমার যে এন্ট্রান্স ছিল, সংযোগ ছিল, তো আমি অন্যান্য যারা সুযোগ নিয়েছেন, এমন কোনো সুযোগ নাই যেটি আমার জন্য প্রযোজ্য ছিল না। সরকারে এখন যারা চালাচ্ছেন তাদের কাছ থেকে সুযোগ নিতে পারতাম, বিএনপির কাছ থেকে নিতে পারতাম, জামাতের কাছ থেকে নিতে পারতাম, অথবা যারা এই সময়টিতে সুযোগ বিতরণ করেছেন, আসলে জ্ঞান বুদ্ধি বা কোনো জায়গাতে আমার কাছে নিজেকে তাদের হীন মনে হয়নি কখনো। এই কথাটা বললাম এই কারণে যে তাদের অনুমতিও দরকার ছিল না। এই যে একটা অরাজক অবস্থার মধ্যে অন্যান্য যারা সুযোগ নিয়েছেন, আমি যদি একটু চেষ্টা করতাম বা ইচ্ছা করতাম, এই সুযোগ নেওয়া আমার জন্য কোনো বিষয় ছিল না। 2-4টে ব্যাংক দখল করা, 2-4টে টেলিভিশন দখল করা, 2-4টে পত্রিকা অফিস দখল করা, তারপরে আওয়ামী লীগের 2-4 দশজনকে সেফ এক্সিট দেওয়া, একটা ডিল হয়েছে। যাদের সেফ এক্সিট দিয়েছেন শত শত কোটি টাকার ডিল হয়েছে। আওয়ামী মাইন্ডের যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, শত শত কোটি টাকার ডিল হয়েছে। এগুলো আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। আমি এই লাইনের মানুষ, সব মুখস্থ, সব জিনিসগুলো মুখস্থ। ফলে 5 তারিখ সকালবেলা থেকে আমি চেষ্টা করলে কয়েক হাজার কোটি টাকার মালিক সহ মানে পদ পদবি আমার জন্য কোনো ব্যাপার ছিল না। কাকপক্ষেও টের পেত না। এখন চাঁদাবাজ হিসেবে, দখলবাজ হিসেবে যাদের নাম আসছে, আমি এই কাজ করলেও আমার নাম আসতো না। এর কারণ হলো আমি কৌশলগুলো জানি। তো এনিওয়ে, সেইগুলো বাদ দিয়ে আমি এই যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমার নিজের স্বার্থে সকল প্রলোভন থেকে, লোভ থেকে, লালসা থেকে নিজেকে নিবৃত রাখতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন। আর ফলে এখন এই কথাগুলো আমি বলতে পারছি, যা বলছিলাম। তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফেরত আসা সর্বোচ্চ এবং একমাত্র নিরাপদ যে সময়, সেটি ছিল আগস্ট মাস 2025 সালের 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। যেদিন সরকার গঠন হয়েছে সেই দিন আর ক্ষমতার লাটাই তারেক রহমান সাহেবের হাতে নেই। আর দিন যত গেছে, এই বাংলার জমিন, রাজনীতি, আকাশ বাতাস সব কিছু তারেক রহমান সাহেবের জন্য বুমেরাং হয়ে গেছে। অর্থাৎ ইভেন তিনি যদি 2025 সনের জানুয়ারিতে আসতেন, তাহলে ফেব্রুয়ারি মাসে আসলে যে ক্ষয়ক্ষতি হতো তার চেয়ে কম হতো। আর এখন যে আসছেন, মানে তার চেয়ে 100 ভাগের 1 ভাগ ক্ষয়ক্ষতি হতো যদি তিনি সে আরো 6 মাস আগে আসতেন। ফলে তার যে ঝুঁকিটি, এই মুহূর্তে দেশে ফেরার যে ঝুঁকিটি, এটি একটি মানুষের জীবনের সর্বোচ্চ। এর চেয়ে তার ঝুঁকি থাকে না। তার দলের জন্য ঝুঁকি হলো, মানে এখন দলের সকল কর্মকাণ্ড একটা বিন্দুতে এসে ঠেকে গেছে। নো তারেক রহমান, নো বিএনপি, নো তারেক রহমান, নো রাজনীতি, নো তারেক রহমান, নো ইলেকশন, এমন একটা পর্যায়ে চলে গেছে। ফলে এই যে তার যে দেশে ফেরার যে ঘোষণা, এবং এই দেশে ফিরে তার দলকে গুছানোতে তার যে সফলতা, এটার উপরে বিএনপি রাজনীতি অ্যাবসলিউটলি নির্ভর করবে। এখন তিনি এই যে 25 তারিখে আসার যে সিদ্ধান্ত তিনি নিলেন, কেন নিলেন এবং এটার পরিণতি কি হতে পারে, সেই ব্যাপারে আমি যাকে বলা হয় মাওলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, পৃথিবীর ইতিহাসের যে সকল রাজনীতির বই রয়েছে তার মধ্যে অন্যতম। ভারত যেভাবে স্বাধীন হলো, সেই বইতে মাওলানা আবুল কালাম আজাদ
ইন্ডিয়ান কংগ্রেসের সবচেয়ে দীর্ঘকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তো এই প্রজ্ঞাপন মানুষটি একটা বক্তব্য দিয়ে গেছেন, রাজনীতির যখন ক্রিটিক্যাল মোমেন্ট আসে, ভীষণ রকম ক্রিটিক্যাল মোমেন্ট আসে, তখন নেতার সামনে দুটো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসে যায়। প্রথম সিদ্ধান্ত হলো যে এই ক্রিটিক্যাল মোমেন্টে তার হৃদয় থেকে, মন থেকে যেটা নিঃসরিত হয় এবং জনগণ যেটা আশা করতে পারে না, স্বপ্ন দেখতে পারে না বা বলতে পারে না, সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটি নতুন চিন্তা, চেতনা এবং সিদ্ধান্ত যখন কোনো একটা নেতা নিতে পারে, ইতিহাস পাল্টে যায় এবং নেতার বিজয় হয়। এগুলো একটা। তাহলে কি হলো, যখন একটা ক্রিটিক্যাল সময়ে যায়, সেই ক্রিটিক্যাল সময়ের মধ্যে আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন, হাওয়া যেদিকে যায় সেভাবে চলবেন, অথবা আপনি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এমন একটা সিদ্ধান্ত নেবেন যার মনোমস্তিষ্কে, যা কিনা কোনো অবস্থাতেই মনোমস্তিষ্কে অন্য মানুষের আসে না। এই আপনার ব্যতিক্রমধর্মী অল অন এ বোল্ড ডিসিশনের কারণে আপনি বিজয়ী হবেন। কিভাবে? সম্রাট কনস্টান্টাইন দ্য গ্রেট, কনস্টান্টাইন দ্য গ্রেট, রোমের সম্রাট, তো তিনি রোমের কাছাকাছি মার্চ করছেন এবং তিনি জানেন যে রোমান যে বাহিনীর সঙ্গে এখানে যে রাজনীতি চলছে তিনি পারবেন না। তো ওই মুহূর্তে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং যুদ্ধের আগে অল অন এ সাডেন তিনি একটা সিদ্ধান্ত নিলেন। তিনি খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম ঘোষণা করলেন, নিজে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন এবং জনগণের মধ্যে একটা নতুন উন্মাদনা তৈরি করে, যুদ্ধে জয়লাভ করে এই একটা নতুন ডাইনেস্টি তৈরি করলেন। এই পুরো সিদ্ধান্তটি মানে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার 300 বছর পরে প্রথম একজন সম্রাট উইদিন 1 মিনিটের মধ্যে নিয়েছিলেন। একই বিপদে পড়েছিলেন সম্রাট বাবর। তিনি আসলেন, যুদ্ধ করলেন, পানিপথের যুদ্ধ। এরপর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে পরপর কয়েকটি যুদ্ধ করতে হয়। তো গুজরাটের একটি যুদ্ধে গিয়ে, অর্থাৎ এই যে নরেন্দ্র মোদীর যে এলাকা, এই এলাকার লোকজন খুবই দুর্ধর্ষ। তাদের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি আর পারছিলেন না, তার সৈন্যবাহিনীর মনোবল ভেঙে যাচ্ছিল। বাবর মদ্যপান করতেন নিয়মিত। তো তিনি সেই যুদ্ধের ময়দানে হঠাৎ করে মদ্যপান বন্ধ করে দিলেন, মদের সকল ভাণ্ড সব ফেলে দিলেন, দিয়ে তিনি ঘোষণা করলেন তিনি আর জীবনে মদ খাবেন না। তার এই রাষ্ট্র শাসন, রাষ্ট্র জয় বিজয়, এটি একটি জিহাদি কর্ম। ফলে তিনি যদি জয়লাভ করেন তাহলে হবেন গাজী, আর মরলে হবেন শহীদ। এই কথা বলে তিনি যখন তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন, তার সৈন্যদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হলো এবং তিনি একটা ডাইনেস্টি তৈরি করে ফেললেন, 350 বছরের ডাইনেস্টি। এই হলো সম্রাট বাবর। এইভাবে নেতার একক, মানে এই যে বাবর বা সম্রাট কনস্টান্টাইন, কিংবা ওই যে ইতিহাসের যে আইরিশ বীর রবার্ট ব্রুস, তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, বিশ্বাস করেন কোনো উপদেষ্টার পরামর্শ নয়, কোনো জনগণের কথা নয়, তিনি একা ছিলেন, তানহাই, সেই একা থেকে তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। তো তারেক রহমান সাহেবের এই যে দেশে ফেরার যে সিদ্ধান্ত, এরকম একটা ঝুঁকিপূর্ণ মুহূর্তে যদি এককভাবে তার নিজের সিদ্ধান্ত হয়, কারো পরামর্শ না হয় এবং তিনি কারো দ্বারা ইনফ্লুয়েন্স নন, কলনে ছাড়েন, তার মধ্যে একটা ইলহাম এসে গেছে, তার কাছে মনে হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে তার যাওয়া উচিত এবং তিনি যাবেনই। নিশ্চিত থাকেন তিনি বিজয়ী হবেন, সফল হবেন, তার প্রতিপক্ষরা পরাজিত হবে। কিন্তু যদি পপুলারিটি পাওয়ার জন্য তার কোনো পরামর্শকের পরামর্শ অনুযায়ী, অথবা এই যে সামাজিক মাধ্যমে বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন, বিভিন্ন কমেন্ট করেন, তারা আসা উচিত, কালা আসা উচিত, অর্থাৎ জনগণের কথা মধ্যে যদি তিনি আসেন, তাহলে তার পরিণতি কি হবে, যেটি মাওলানা আবুল কালাম আজাদ তার ইন্ডিয়া উইন্স ফ্রিডমে দ্বিতীয় রাজনীতিবিদ যারা রয়েছেন, লিডার যারা রয়েছেন, তাদের দ্বিতীয় যে কর্মটি ক্রিটিক্যাল মোমেন্টে, প্রথম কর্ম হলো যে তিনি নিজের মতো সিদ্ধান্ত নেবেন, যেটা আমি আগে বললাম, আর দ্বিতীয় কর্মটি হলো তিনি যদি জনগণের কথা মতো, জনগণের কথায় নাচেন, জনগণের কথায় সায় দেন এবং জনগণের কথায় সায় দিয়ে তিনি সেই কাজ করেন যেটি তিনি বিশ্বাস করেন না, যেটি করার সামর্থ্য তার নেই, আর স্বাভাবিক কমন সেন্স অনুযায়ী, একেবারে সাধারণ কমন সেন্স অনুযায়ী যে কোনো মানুষ বলবে
যে এই কাজটি করা ঠিক হয়নি। এরকম কোনো কাজ যখন একটা নেতা করে, তার পতন, ধ্বংস একেবারে শতভাগ নিশ্চিত। এখন এই যে জনাব তারেক রহমান সাহেবের যে আগমন, সেই আগমন উপলক্ষে কি হবে আগামীতে কোর্স অফ অ্যাকশন, এটা আমরা দেখতে পাবো। কিন্তু অ্যাডভান্স আমি যে কথাগুলো বললাম, এটা কেবলই মতো জনাব তারেক রহমান সাহেব জানেন, আর উপরে জানেন আল্লাহ। যদি দুনিয়ার পলিটিক্যাল সায়েন্স অনুযায়ী কোনো কিছু সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়, তাহলে ওই যে আমি বললাম এই যে অন্তরের কথা বা ঘটনা, এটা কেবলমাত্র তারেক রহমান সাহেব জানেন, আর জানেন তার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এটা গেল দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্ট হলো তার আগমনকে কেন্দ্র করে যে ধরনের জলসা হচ্ছে, মানে সংবর্ধনার আয়োজন হচ্ছে, সাংবাদিকদেরকে ডাকা হচ্ছে, গানের আয়োজন, মানে তাকে সেলিব্রেট করার জন্য বিভিন্ন জায়গাতে সঙ্গীতের আয়োজন হচ্ছে, কনসার্ট হচ্ছে, এগুলো আমার কাছে ভালো লাগছে না। এগুলোর মধ্যে আমি অশনির সংকেত দেখতে পাচ্ছি। এর কারণ হলো, যখন কোনো কিছুর আগমন নিয়ে খুব বেশি অ্যাডভান্স উৎসাহ দেখানো হয়, উদ্দীপনা দেখানো হয়, তখন আল্লাহ আসলে বেজার হন। তার এই আগমনটার কোনো হেতু নেই। তিনি এমন কোনো সফলতা বানিয়ে নিয়ে আমাদের এই দেশে আসছেন না, তাকে একটা যুদ্ধ করার জন্য আসছেন তিনি। আমরা আনন্দ দেখাবো কেন? তিনি কোনো মেসেজ নিয়ে আসছেন না, যে মেসেঞ্জার হিসেবে সুসংবাদ নিয়ে আমাদের জন্য আসছেন না। আমরা কেন আনন্দ দেখাবো বলেন? তিনি যে বাংলাদেশ থেকে গেছেন একটা করুণ পরিণতির মুখোমুখি হয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, কষ্ট পেয়ে, দুর্ভাগ্যের রাজপুত্র রূপে তিনি দেশ ত্যাগ করেছিলেন 1/11-এর সময়। এটা ছিল অপমানের একটা বিদায়। সেখান থেকে তিনি আবার যখন ফিরছেন, সেই ফেরাটার মধ্যে দল